সোনা পাপ্পু। ইডির হাতে গ্রেফতারির পর সোনা পাপ্পুর যে বেআইনি নির্মাণ সেটাও ভাঙা হলো। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে বহুতলটি পুরসভার অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল বলে অভিযোগ। গত বছর অক্টোবরে পুরসভার তরফে অভিযানও চালানো হয়, কিন্তু ভাঙা হয়নি, এবার হলো। দেখুন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই শুরু হয়েছে অল আউট অ্যাকশন। ইতিমধ্যেই যে সোনা পাপ্পু ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, এবার তার বেআইনি নির্মাণও গুড়িয়ে দেওয়া হলো। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে ঘিঞ্জি এলাকায় 5 তলা ফ্ল্যাট, দুটো বহুতলের মাঝে এক ফালি জায়গা, তার মাঝেই একেবারে ঘেঁষাঘেঁষি করে মাথা তুলেছে নতুন ফ্ল্যাট। গত বছরের অক্টোবরে পুরসভার তরফে অভিযান চালানো হয়েছিল। কোনো অনুমোদন ছাড়াই বহুতল তৈরি হচ্ছে বলে নজরে আসে পুরসভার আধিকারিকদেরও, কিন্তু তারপরেও ভাঙা হয়নি বেআইনি নির্মাণ। স্থানীয়দের অনেকেই বলছেন সোনা পাপ্পুর প্রভাব এতটাই ছিল যে পুলিশ প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে ইডির হাতে গ্রেপ্তার হন সোনা পাপ্পু। কেন্দ্রীয় এজেন্সিও আদালতে দাবি করে পুলিশ পলিটিশিয়ানদের মদতে ভয় দেখিয়ে জমি দখলের সিন্ডিকেট চালাতে নেই সোনা পাপ্পু। রবিবার কসবায় তার প্রমোটিং করা বেআইনি নির্মাণ ভাঙা হলো। দেখছি যে পুরো ফ্লোর সেটা ভাঙা হচ্ছে এবং কিরকম ইল্লিগাল সেটা আমরা দেখে নেব। ঠিক পাশের বিল্ডিংয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব প্রায় একেবারে নেই। পাশের বিল্ডিংটা আমরা যদি যাই তাহলে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দেওয়াল আমরা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবো। এই দেখুন, হাত দিয়ে ছুঁতে পারছি, অর্থাৎ কোনো ছাড়ই প্রায় রাখা হয়। এই হচ্ছে ছাদ, পুরো ছাড়ই প্রায় রাখা হয়নি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল করেছে সোনা পাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল। সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, বেআইনি নির্মাণ দেখেও এতদিন কেন কোনো ব্যবস্থা নেয়নি পুরসভা? 5 বছর কাউন্সিলর আছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি 4.5 বছর কাউন্সিলর আছি। 1 বছর একটা বিল্ডিং হলো, তাহলে আপনি সেই এলাকায় জানেন? বাড়িতে সব বিল্ডিং ঘুরে ঘুরে কে করছে না করছে সব বিল্ডিং এর প্ল্যান দেখা, এটা আমার কাজের মধ্যে পড়ে না। আপনাকে কেউ বিল্ডিং ডিপার্টমেন্ট মাইনে পায়, এটার জন্য বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, তাদের কাজ হলো যে কোথায় কে বাড়ি করছে সেটা আইনসম্মত হচ্ছে কিনা দেখার জন্য। এটা কাউন্সিলরের কাজের মধ্যে পড়ে না। কসবার এই বেআইনি নির্মাণ এতটাই ঘিঞ্জি জায়গায় যে তা ভাঙার জন্য বুলডোজার আনা হলেও তা পৌঁছতেই পারেনি। শেষে পুরসভার হাম্বার পাতি ড্রিল মেশিন এনে কাজ শুরু করে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দুদিন আগে কান্দির একটা ছবি আপনাদের আমরা দেখিয়েছিলাম। মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের যে বিশাল বড় একটা রাজপ্রাসাদ কার্যত তৈরি হচ্ছে, সেই দুর্নীতির দরজায় লাথি মেরেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে বেআইনি নির্মাণে চলল বুলডোজার। দেখুন, গত কয়েকদিনের ঘটনাক্রম যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা নেক্সাস তৈরি হচ্ছিল পিপিপি মডেলের। পুলিশ, পলিটিশিয়ান এবং তার সঙ্গে রয়েছে প্রমোটার। আমি বলছি অরিন্দমদা, মূল প্রশ্ন হচ্ছে যে এই নেক্সাসের একটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য পার্ট যদি পুলিশ প্রশাসনের একাংশ হয়, আপনি এই এক্সপেকটেশনটা রাখবেন কিভাবে যে সেই পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে একটা পদক্ষেপ পুলিশ নেবে? দেখুন, প্রথম আপনি যে পিকিউ বললেন, পুলিশ যেটা বললেন, প্রমোটার, পলিটিশিয়ান, আনহোলি অ্যালায়েন্স একটা অসাধারণ একটা ফুলের একটা মালার মধ্যে সব ঢুকে গেছে। আপনাকে আজকে বলি, একজন বললেন না যে কাউন্সিলরে এগুলো দেখার দায়িত্ব নয়, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, তবু বলি, গার্ডেন রিচে যখন নাকি এতজন মানুষের মৃত্যু হলো, ওই কাউন্সিলর কিন্তু ঠিক এই কথাটা বলেছিল। অথচ মুখ্যমন্ত্রী দেখবেন বলেছিলেন যে এখন থেকে কাউন্সিলররা এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, আজকে তাদের থেকে নিতে হবে না। তাহলে কারণটা কি? তাহলে দায়িত্ব আসছে না। এবার আপনাকে একটা কথা বলি, একটি ছেলে সৌম্য নাহর বলে একটি ছেলে বিটেক পাস, সেই ছেলেটা একটা প্রতিবাদ করেছিল, জানেন আপনি, 16টা কেস দিয়ে দিয়েছে। আজকে আমাদের প্রশাসন যে জায়গাটা চলে গেছে, বা পুলিশ মন্ত্রী আজকে যেভাবে নাকি ইগনোরেন্ট, যেভাবে নাকি আজকে এটাকে হাত তুলে দিয়ে বসেছিল, একটা জিনিস মনে রাখবেন, অধিকার লাভের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করতে গেলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে সংযত এবং সতর্ক হতে হয়। এবং সতর্কটা কোথায়? শুধু বিরোধী পক্ষ কোথায় ঢুকছে না করছে সেই খবরটা নেওয়া, সাধারণ নাগরিকদের যাতে নিরাপত্তা দেওয়া। এই যে দিনের পর দিন ক্রিমিনালরা বিভিন্ন জায়গায় যে আজকে যে অত্যাচার করছে, যেভাবে নাকি ইলিগাল, দেখুন টক টু মেয়র কি সুন্দর একটা করেছে। আপনি বলুন তো, টক টু মেয়র যেদিন থেকে অ্যানাউন্সমেন্ট করে, তারপরে কলকাতায় কতগুলো পুকুর বুঝি আজকে বাড়ি হয়েছে, আপনি বলুন আমাকে কিভাবে তারা করছে। কারণ একটা অদ্ভুত নেক্সাস চলছে, এবং তার জন্য পুলিশ দায়ী, পলিটিশিয়ানের কথা ছেড়ে দিন। আমি মনে করে থাকি এই ঘটনাগুলো কি মাননীয় মুখ্যমন্ত্রী জানে না? এই ঘটনাগুলো দোজ আর দ্য রেসপন্সিবল, তারা কি জানে না? তারা কি আজকে উড়িয়ে যেতে পারে, যার জন্য আজকে চতুর্দিকে চোর 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 স্লোগানটা শুনতে হচ্ছে?
একদম আমি এখান থেকে স্বপনদার কাছে আসবো। স্বপনদা, মানে এই পিপিপি মডেলে একেবারে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। স্থানীয়রা তারা যেটা অভিযোগ করেছেন, আপনিও শুনলেন যে সোনাপাপ্পুর প্রভাব এতটাই বেশি ছিল যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানালেও কোনো লাভ হতো না। এটা তো জানা কথা, রাজনীতিবিদরা ঠিক করে দেন, স্থানীয় কাউন্সিলর, এমএলএ বা এমপি তারা ঠিক করে দেন যে তুমি কোন দিকে যাবে। আজকে যদি কাউন্সিলর বা মেয়র বা এমআইসি বা এরা যারা আছে কর্পোরেশনে, তারা যদি তাদের স্টাফকে বলে যে ওখানে ওটা দেখার দরকার নেই, তো ওদের ক্ষমতা আছে ওটা দেখার। ওরা কে কজন আছে, তাকে চাকরি থেকে এমন জায়গায় ট্রান্সফার করে দেবে, এমন জায়গায় পাঠিয়ে দেবে, এমন শাস্তিমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যে সে কিছু করতে পারবে না। আমরা একচেটিয়া যদি এদের নেক্সাস আছে, আমি বলছি এদের নেক্সাস আছে, কিন্তু এই নেক্সাসের বাইরেও সবচেয়ে বড় দোষী যারা, পুলিশ অ্যাকশন নেবে না, পুলিশ যাবে না, আমরা ওখানে যেতে পারবো না, আমাদের কাছে ফোর্স নেই, ইত্যাদি নেই। আজকের এতগুলো আছে যে যতগুলো বাড়ি আজকের বা 2-3 দিনের মধ্যে হচ্ছে, সেটা কিন্তু বিজেপি এসেই তাদেরকে করেনি। এদের কাউকে 1 বছর আগে, কাউকে 1.5 বছর আগে, কাউকে 2 বছর আগে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের যাওয়ার পর তারা গেছে, স্টপ ওয়ার্কের নোটিশ দিয়েছে, কিচ্ছু মানা হয়নি। তারপরে এগুলো হচ্ছে, হলো কি করে? আজকে যে বৈশ্যানর বলছিল, আমি বৈশ্যানরকে একটা মনে করিয়ে দিই। আর বৈশ্যানর যদি মনে থাকে, 2019-এ আমরা একটা পার্টি অফিস নিতে গেছিলাম তোমার ওয়ার্ডের মধ্যে বা তোমার ওয়াইফের ওয়ার্ডের মধ্যে। যেই খবরটা পেয়েছিলে সঙ্গে সঙ্গে ওই বাড়ির মালিককে ফোন করে বলেছিলে আপনি ওই বাড়ি বিজেপিকে বিক্রি করবেন না। বিজেপির পার্টি অফিস নিতে গেছিল, আমি তোমাকে ফোন করে বলেছিলাম আমরা বিজেপির থেকে নিচ্ছি, বললো না আমার কাকুলিয়া রোডের ছেলেরা চায় না যে বিজেপি এখানে অফিস করুক, যদি করে কি ব্যবস্থা হবে সেটা তো আমরা ওরা উনি আর বিক্রি করতে চাইলেন না, আমরা নিতে পারিনি। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা একটা অফিস নিতে পারবো না, এমন পরিবেশ আর পরিস্থিতি ওরা তৈরি করে রেখে দিয়েছিল। আমরা বলছি আজকের দিনে, আজকের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের গাড়ি বাড়ি বৈভব থেকে কিভাবে নয়, আজকে বৈশ্বনাথ চ্যাটার্জি কাউন্সিলর, তার ওয়াইফও কাউন্সিলর, এইরকম ভাবে তৃণমূল পারিবারিক একটা বন্টনের ব্যবস্থা করে রেখে দিয়েছিল, এইভাবে লুটের ব্যবস্থা করে রেখে দিয়েছিল। কত অবৈধ বাড়ি, কত ভাঙবেন আপনি? সারা কলকাতাতে জলাভূমিগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। গুলশন কলোনি একটা পুরোপুরি একটা ওয়াটার বডিকে বুঝিয়ে দিয়ে সেখানে গুলশন কলোনি তৈরি হয়ে গেছে, কেউ দেখতে পায় না। কাউন্সিলররা তারপর উল্টো দিকে পার্টি অফিস, আপনারা জাভেদ খানের ছেলের আপনি দেখছেন উল্টো দিকে পার্টি অফিস, জাভেদ খানের ছেলে তারও এলাকায় সে নিজে যদি ইলিগাল কনস্ট্রাকশন করে, আপনি কোত্থেকে কাকে ধরবেন, কিভাবে ধরবেন? আজকের এটা বন্ধ করা হয়েছে, আমরা এসব বন্ধ করতে পেরেছি। আমাদের স্লোগান ছিল ভয় মুক্ত পরিবেশ তৈরি করব, ভরসা ইন ভয় আউট, এটা আমরা বলেছিলাম। মানুষ ভরসা করেছে আর আমরা অ্যাকশন নিচ্ছি বলে মানুষ দুহাতে আমাদের আশীর্বাদ করছে। আপনি দেখুন কোথাও কোনো বিক্ষোভে তারা কোনো করছে না, মানে কোনো ন্যূনতমভাবে তারা কেয়ার করছে না। সাধারণ মানুষ 2 হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করছে কি, যে আমরা এটাই চাই, সরকারের এটা কাজ নিয়ম মানা, নিয়ম মানিয়ে নেওয়া। আজকে যদি বেনিয়মটা মানাটাই একটা কাজ হয়ে থাকে, সেটাই মুখ্যমন্ত্রীর আমলে হয়েছে, তিনি বলেই দিয়েছিলেন। বেনিয়মেই এ রাজ্যের সরকার, নতুন বিজেপি সরকার একেবারে জিরো টলারেন্স নীতি নিয়েছে। যেরকম বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করের 2টি বেআইনি নির্মাণে বুলডোজার চলল, পাশাপাশি তার অফিস, ফ্ল্যাট, রেস্তোরাঁ সহ 5টা ঠিকানায় নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। দেখুন, নির্মীয়মান বহুতল, ফ্ল্যাট, অফিস থেকে শুরু করে রেস্তোরাঁ, বেলেঘাটার অলিগলিতে এভাবেই বেআইনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। রাজ্যে পালাবদলের পরেই পুরসভা স্ক্যানারে আসে রাজু নস্করের 7টি ঠিকানা। রবিবার যার কোনোটা ভাঙা হলো বুলডোজার দিয়ে, কোনোটাই পড়ল নোটিশ। मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर, बताओ 4 नाम सुनना चाहता है ना। एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। 1/3 ইস্ট কুলিয়া রোডের এই বেআইনি বহুতলে আগেই নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, নোটিশ দেওয়া হলেও কেউ হিয়ারিংয়ে যাননি। এরপরে রবিবার বুলডোজার নিয়ে এসে বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে কলকাতা পুরসভা। একদিকে যেমন এই ইস্ট কুলিয়া রোডের এই বাড়িটি, সেটা কিন্তু ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এর পাশাপাশি আরও একটি অ্যাড্রেস রয়েছে ঠিক এখান থেকে ঢিলছোয়া দূরত্বে। আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে একেবারে পাশাপাশি 2টি ইলিগাল বিল্ডিং। প্রশ্ন হচ্ছে যে দেখো, তোমাকে একবার দেখাই যে এখানে কীরকমভাবে ইলিগাল কাজবাজ হয়। যে এই যে বিল্ডিং একদিকে অবৈধ এবং তার পাশে একটি পুকুর রয়েছে, জলাশয়, সেই জলাশয় কিন্তু এই বিল্ডিং থেকে বেরোনো যে ডেব্রিজ, সেই ডেব্রিজ ফেলে ভর্তি করার কাজ চলছে, অর্থাৎ পুকুর ভরাটের কাজও কিন্তু একদিকে চলছে।
পাশের আরও একটি 5তলা বহুতল বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই বাড়ির সঙ্গেও নাম জড়িয়েছে তৃণমূল নেতা রাজু নস্করের। অ্যাকমপ্লিসেস অলসো, মানে ওরা তো সব এক নামে নেবে না, ওদের তো অ্যাকমপ্লিসেস আছে। দিস আর দেন। ইস্ট কুলিয়া রোডেই রয়েছে রাজু নস্করের অফিস, সেখানেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে রয়েছি 1C ইস্ট কুলিয়া রোড। এটি হচ্ছে আজমির গ্রুপের কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস এবং এখানেই হচ্ছে রাজু নস্করের অফিস। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার তরফে গতকাল নোটিশ সার্ভ করা হয়েছে। এই হচ্ছে রাজু নস্করের অফিস, এর নিচের তলাটা পুরোটাই কিন্তু রাজু নস্করের অফিস এবং এখানেই কিন্তু রাজু নস্কর তিনি বসেন এবং এখান থেকেই তার যাবতীয় কনস্ট্রাকশন সাইটের কাজ সেগুলো যেমন নিয়ন্ত্রণ করা হয় এবং বিভিন্ন ক্লায়েন্ট যারা আসেন ফ্ল্যাট কিনবেন বলে সেটাও কিন্তু এখান থেকে হয়। আমরা দেখতে পাচ্ছি আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড যে বোর্ড, সেই বোর্ড লাগা রয়েছে। 2014 সালে রাজু নস্করের থেকে ফ্ল্যাট কেনেন এক বৃদ্ধ দম্পতি। সেই আজমির ভাটিকাতেও নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। সারা জীবন ধরে তিল করে টাকা জমিয়ে কেনা এক টুকরো মাথা গোজার ঠাঁই, সেখানেও প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধ দম্পতি। আমরা তো জানি না, আমরা প্রচুর টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, তখন তো লোনও নিয়েছিল বাড়িটার জন্য। এখন কি দলি সব আছে। ডক্টর সুরেশ চন্দ্র ব্যানার্জি রোডে রাজু নস্করের রেস্তোরাঁতেও নোটিশ টাঙিয়েছে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডে রাজু নস্করের বেআইনি নির্মাণ পুরসভা ভাঙার পাশাপাশি রাজু নস্করের একাধিক ঠিকানায় নোটিশ সার্ভ করলো কলকাতা পুরসভা। গতকাল আমরা দেখেছি যে কলকাতা পুরসভার তরফে রাজু নস্করের অফিস, তার তৈরি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এমনকি তার যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁতেও কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 23 তারিখের ডেটে কলকাতা পুরসভার তরফে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষর করা এই নোটিশ সার্ভ করা হয়েছে, যেখানে রাজু নস্কর অ্যান্ড আদার্স লেখা রয়েছে। এছাড়াও বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু নস্করের আরও 2টি বহুতলের নোটিশ পাঠানো হয়েছে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এই অনির্বাণ যে বেলেঘাটা ইস্ট কুলিয়া রোডের যেটা একটা ইল্লিগাল কনস্ট্রাকশন, যেটা ভাঙার কাজ চলছে, তুলে ধরছিল, আপনারা খেয়াল করেছেন যে একদিকে তো ইল্লিগাল কনস্ট্রাকশন সেটা উঠছে, তার সঙ্গে সঙ্গে তার যে রাবিশ সেইগুলো দিয়ে পুকুরটা পর্যন্ত ভরাট করে দেওয়ার একটা পুরো পরিকল্পনা হচ্ছে। তার মানে আমি বলছি দেবনারায়ণ, আমি জানি না, কিন্তু এইটা যদি কেউ ভাবে যে তিনি কি ভুল ভাববেন যে সেই পুকুরটা ভরাট করে দিয়ে পুকুরটাকে বুঝিয়ে তারপর সেখানে আরেকটা ইল্লিগাল কনস্ট্রাকশন তোলার পরিকল্পনা অদূর ভবিষ্যতে ছিল। আমি বলছি প্রশাসন থেকে শুরু করে তৎকালীন পুরসভা থেকে শুরু করে তারা কেউ কিছুই জানতো না। যে বিল্ডিং বিভাগ আজকে এতটা সক্রিয় হচ্ছে, সেই বিল্ডিং বিভাগ এতদিন চোখে ঠুলি পরে বসেছিল। দেখো, একটা কথা, এই বৃদ্ধ দম্পতির আমি এটাকে ধরছি, যারা অকুপেন্টস, মানে দি মিজারেবল হ্যাভ নো আদার মেডিসিন বাট অনলি হোপ। শেক্সপিয়ার মেজার ফর মেজারে বলেছিল, সর্বোচ্চ দুঃখীদের আশা ছাড়া আর কোনো ওষুধ নেই। কারণ এই যারা কিনেছিল, বাড়ি কিনেছিল, ফ্ল্যাট কিনেছিল এবং সত্যি তারা ব্যাংক থেকে লোন নিয়েও পর্যন্ত কিনেছিল, হ্যাঁ, আজকে এই লোকগুলোর কী হবে? এরা তো বেঁচে গেছে, এদের পুরো গেল। এবং এরা, এই রাজু নস্কররা অনেকের কাছ থেকে পয়সা নিয়েই বাড়িটা করেছিল, সেই সব লোকগুলোর কী হবে এটাও তো দেখতে হবে, এই জিনিসটাকে ভাবতে হবে। এবং যদি মনে করা হয়, আমি তো বলবো কলকাতার অর্ধেক বাড়ি কিছু না কিছু বেআইনি আছে। হয়তো তার ফ্ল্যাটটাকে একটু এক্সটেন্ড করেছে, ওটাকে আপনি দেখবেন প্রত্যেকে বাড়ি। এবং আমার গ্রামে এগুলো তো দেখার আছে, আমি বলছি কি, আমার গ্রামে যদি যাওয়া হয় অর্ধেক বাড়ি, কোনো বাড়িতে প্ল্যান নেই, অনেক বাড়ি এক্সটেনশন করেছে তাতে নেই, তা করতে গেলে সুতরাং এটা ভাবতে হবে। বিশেষ করে অকুপেন্ট, এইসব এদের বুলডোজার ভেঙে দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যারা অকুপেন্ট তাদের কথাটাকে ভাবতে হবে। আমি এই রাজু নস্কর ভাঙো, এরা নেক্সাস করেছে বড় কথা। আর একটা কথা তো বলে না, শোনো সবে হলো খাওয়া শুরু, শোনো আরও খায়, সুদ খায় মহাজনে, ঘুষ খায় দারোগায়, খাইতে সুকুমার রায় বলেছিল। আজকের পুলিশ খায় না, এখানে চলে গেলে এদেরও খাবে, কিছু লোককে ধরবে আর এক পুলিশ খাবে। এই নেক্সাসটা যে আজ নেই, এই সারা ইন্টারন্যাশনাল নেক্সাস ভাঙলে নিশ্চয়ই ভালো। এই প্রমোটারদের যে কোনো ক্ষতি করো, কিন্তু অকুপেন্ট যারা, তাদেরকে কিন্তু একটু বাঁচানোর চেষ্টা করতে হবে। তারা আমাদের সমাজের লোক। এবং শুধু তাই নয়, এমনকি রেলের হকারদেরও পর্যন্ত উচ্ছেদ করা হচ্ছে। আমার যেখানে থাকি সেখানে তৃণমূলের এই লেক্সাসকে একেবারে ইন্টারন্যাশনাল লেক্সাসের সঙ্গে তুলনা করলেন। আমি এখান থেকে একটু রাজাকুমার বাবুর কাছে আসবো। রাজাকুমার বাবু, এই যে মানুষগুলো যারা নিজেদের সঞ্চয় বাঁচিয়ে এই ফ্ল্যাটগুলো কিনেছিলেন, নিজেদের মাথা গোজার ঠাইটা করেছিলেন, কেউ তো লোন নিয়েও কিনেছেন, তাদের যে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেওয়া হলো এই পূর্বতন সরকারের জন্য, এই যে রাজু নস্করদের এতবার বরন্ত, তৃণমূল তার দায় নেবে না? হ্যাঁ, দেখুন, যে সমস্ত মানুষ কিনেছেন নিশ্চয়ই তাদের কথা আমাদের ভাবা দরকার।
কিন্তু আগের সরকার ভাবেনি, যখন দেবনারায়ণ বাবুরা ক্ষমতায় ছিলেন মানে এদের তখন টাকা তো ফেরত দেওয়া উচিত, এই তখন মানুষগুলোর যদি তারা ভবিষ্যৎ বলতেন, অনিশ্চয়তার দিকে। সরকার যদি বলতো এই বাড়িটা বেআইনি, এখানে বিনিয়োগ করবে নিজের ঝুঁকিতে, নিজের রিস্কে, তাই না, বাসে এক থেকে লেখা থাক, তখন থাকে কিনা জানি না, পকেট মার হইতে সাবধান বা আরোহীর দায়িত্ব নিজের লাগেজে, এরকম লেখা থাকতো, লিখে দিয়ে বলতে পারতো এই বাড়িটা আমাদের পারমিশন নেই, এটা এই কাজটা তো করতে পারতো, সেগুলো করে। তা আপনারা যে পিপিপি মডেল বলছেন, যে পুলিশ, প্রমোটার, পলিটিশিয়ান, আমার কাছে আরও তিনটে মনে হচ্ছে যে দেবনারায়ণ বাবুর কথা শুনে বাই করে পঞ্চায়েত, পুরসভা, প্রশাসন, আরো তিনটে যোগ করতে হবে। না না বলছি না, আমি লেকচার দিতে চাইছি না, তৃণমূলের দুর্নীতিতে একেবারে আন্তর্জাতিক স্তরে উন্নীত করে ফেলেছে। আমি বলতে পারি কোন কোন শহরে বিশেষ দিল্লি থেকে আরম্ভ করে বেআইনি বাড়ি নেই, সেটা বলা হবে না। আমি থামাচ্ছি, আমি বলবো ঠিক আছে, শুনুন দেবনারায়ণ বাবু, আপনাদের সময় যদি ভাঙতেন, আপনাদের সময় যদি মালিককে সতর্ক করতেন গ্রামে গঞ্জে, সেটা আপনারা করেননি। আপনারা কেন করেন? না না শুনুন, আপনারা পারবেন না, তাহলে তো সরকার ছেড়ে দেওয়া উচিত ছিল। পারবো না দেবনারায়ণ বাবু এরকম, ঠিক আছে, না না ঠিক আছে, না না কেউই বলতে পারে না, এখানে তো নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে হয়। যাই হোক, এখন না 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 ঠিক আছে, ঠিক আছে, আমার যেটা বক্তব্য যে পরিষ্কার, যে এই যে বোধ শক্তিটা আপনাদের এখন আসছে যে মানুষগুলোর কি হবে, হ্যাঁ তোমার কি হবে, এটা তো ভালো, এটা তো তখনই বোঝা উচিত ছিল, যে বোঝা উচিত ছিল আপনারা চলে গেলে এমন একটা সরকার আসতে পারে যারা কিন্তু এই সমস্তগুলো সহ্য করবে না, এটা তো বোঝা উচিত ছিল। এবং এই মানুষগুলোর অকুপেন্ট, যে শব্দটা বারবার অকুপেন্ট করছেন, তাদের কথা তো তখন আপনারা যদি ভাবতে পারতেন যে ভাই দেখো আমরা এই 2026-এর পরে আসবো কিনা জানি না, তখন তোমাদের কি হবে তোমাদের ভাবতে হবে। এই যে একটা সতর্ক বার্তা, সরকার তো সেটাই করে, তাই না? সরকারের কাজ হচ্ছে ইনফরমেশন দেওয়া মানুষের কাছে। সরকার তো সব কিছু নিয়ন্ত্রণ করতে তো পারে না। এই রেস্টুরেন্টে খাবেন না, এখানে এই গন্ডগোলটা আছে, এই জিনিসটা সরকারের কাজ তো ইনফরমেশন, যেখানে গ্যাপ আছে মানুষকে সেটাই দেওয়াই হচ্ছে সরকারের কাজ, সেটা আপনারা দেননি কেন? আপনারা সেখান থেকে এই প্রমোটারের কাজ, এই যে যারা বলছে, যে সমস্ত কাউন্সিলররা বলছেন যে আমার কাজ না, বিল্ডিং ডিপার্টমেন্টের কাজ। আমাকে বহু লোক বলেছে, এই কাউন্সিলর, ও আমার খুবই বন্ধু ছেলেটি, ওকে আমি কোনো দোষ দিতে চাইছি না, কিন্তু বহু কাউন্সিলর আমাকে অনেকে জানিয়েছে পার ফ্ল্যাট বিক্রি হয়ে গেলে 2 থেকে 4 লাখ টাকা নেয়, যা পার ফ্ল্যাট, কত লক্ষ কোটি টাকা এখানে যে ইনভলভ হয়ে গেছে ফ্ল্যাটের মাধ্যম দিয়ে। সুতরাং এখন আমি অকুপেন্টদের স্বার্থের কথা বলছেন, হয়তো অকুপেন্টদের স্বার্থ আপনি নিশ্চয়ই চিন্তিত হতে পারে, আপনি আরও বেশি চিন্তিত যে ভদ্রলোক 2 লাখ টাকা 4 লাখ টাকা করে যে কমিশন নিয়েছে অ্যাজ এ কাউন্সিলর, তিনি বিল্ডিং ডিপার্টমেন্টকে ইনফ্লুয়েন্স করেছেন তার পদযোগ্যতা। কোনো বিল্ডিং ডিপার্টমেন্টের সাহস হবে যদি কোনোভাবে কোনো কাউন্সিলরের ফোন আসে যে ভাই এটা করে দিতে হবে, কোনো বিল্ডিং ডিপার্টমেন্টের সাহস হবে না। আপনি বিল্ডিং ডিপার্টমেন্টের দোষ দিয়ে নিজে যে টাকাটা আত্মসাৎ ফেরত দেন। মানুষ যদি এরপরে মানুষের আপনার বাড়ি গিয়ে বলে না না যে সুতরাং আপনাদের কাজগুলো যে করা উচিত ছিল করেননি, সুতরাং যে কাজগুলো আমি শুধু দর্শকের 2 লাখ টাকা 4 লাখ টাকা কমিশনের কথা বলছেন, আমি বলছি যারা ধরুন বাড়ি তৈরি করছেন বা ফ্ল্যাটে কোনো রকম ধরুন কনস্ট্রাকশন করছেন, বাড়ি সারাচ্ছেন, তারা জানবেন যে একটা যদি ইট গাঁথতে হয় তার জন্য কিন্তু আপনাকে সিন্ডিকেটকে পয়সা দিতে হবে, অথবা সিন্ডিকেট যেখান থেকে বলে দেবে সেখান থেকে আপনাকে ওই কাঁচামাল বা ইমারতি দ্রব্যগুলো নিতে হবে। দর্শকদের নিশ্চয়ই মনে আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পৈতৃক ভিটে, সেখানে যখন একটা সংস্কারের কাজ চলছিল, ওই সিন্ডিকেটের দাদারা এসে কি বলেছিলেন, সুভাষদাকে ডাকুন। আমি বলছি এইগুলো কিন্তু আমাদের রাজ্যে দেখা গিয়েছে, কিন্তু তারপরেও দুর্ভাগ্যের বিষয় যে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ন্যূনতম উদ্যোগটুকু দেখায়নি, বরং তাদের প্রশ্রয় দিয়ে গিয়েছে। আমি এইখানে দর্শকদের এই যে গার্ডেন রিচের কথা বারে বারে আসছিল, যে গার্ডেন রিচে যখন ওই বিরাট বিপর্যয়ের ঘটনা ঘটলো, মেয়র, এখনো তিনি মেয়রই আছেন, ফিরহাদ হাকিম কি বলেছিলেন দেখুন একটা। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা, তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার। এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাব। ঠিক যে কথা তখন বলেছিলেন ফিরহাদ হাকিম, আজকে একই কথা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলছেন যে দায় কাউন্সিলরের নয়, দায় বিল্ডিং বিভাগের। আমি দর্শকদের মনে করিয়ে দেবো আরেকজন কাউন্সিলর যিনি ঘটনাচক্রে ডেপুটি মেয়র, এই গার্ডেন রিচ ঘটনার সময় তিনি বলেছিলেন যে চেয়ার যার দায়ও তার, অর্থাৎ কোনোভাবে কাউন্সিলর এই ধরনের ঘটনার দায় এড়াতে পারেন না। তর্কের খাতিরে বিশ্বনাথ, আমি যদি ধরেও নিই
যে পুরোটা দায় হচ্ছে বিল্ডিং বিভাগের, যে বিল্ডিং বিভাগ পরপর এক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে। কোন অদৃশ্য কারণে পুরসভায় কোনো বদল হয়নি এখনো পর্যন্ত, তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা তারা কোনো অ্যাকশন এর আগে পর্যন্ত নেয়নি। নাকি এইটা বুঝতে হবে যে অভিযোগ উঠেছিল যেহেতু তৃণমূল এবং তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে, সেই কারণে চুপচাপ বসেছিল কলকাতা পুরসভা এবং তৎকালীন বিল্ডিং বিভাগ? একেবারে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা যুক্ত ছিল, ফলে আজকে যারা কাউন্সিলর নানা রকম কথা বলছেন, ফিরাদ হাকিম যে কথাগুলো বলছেন, তাই তাদের সরাসরি তারা কেউ যুক্ত ছিলেন, কেউ দেখেও দেখেননি। ফলে তৃণমূল কংগ্রেসের এই যে লুটের রাজ, এই লুটতরাজটা কিন্তু তারা খুব সচেতনভাবে চালিয়ে গেছেন। চাকরি দিতে পারবেন না, কাজকর্ম দিতে পারবেন না, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছিলেন যে আমার কর্মী সমর্থক বা কাউন্সিলররা যে যেখানে পারছে করে খাক। এবার করে খেতে গিয়ে সাধারণ মানুষের তো তাই রব, যে প্রাণ যায়, উষ্ঠাগত প্রাণ। ফলে এটা তো দিনের পর দিন হয়েছে। এই যে রাজু নস্কর নিয়ে বলছিলে, কেবলমাত্র কি এই অবৈধ নির্মাণের সাথে যুক্ত, টাকা সাপ্লাইয়ের সাথে যুক্ত, এ মানে বেলেঘাটার ভোট লুট করার এর বিরুদ্ধে অভিযোগ সরাসরি। একটার পর একটা নির্বাচন রাজু নস্করদার যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা পালন করে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে। তার বিনিময়ে তৃণমূল কংগ্রেস আবার এদেরকে ছাড় দিয়েছে অবৈধ নির্মাণের। সেই অবৈধ নির্মাণটা আবার তৃণমূল কংগ্রেসের নেতা, প্রমোটার, রাজু নস্কর, এরা সবাই মিলে লুট করেছে। ফলে তুমি বুঝতে হবে যে এর সাথে পলিটিক্যাল লাভও কিন্তু তৃণমূল কংগ্রেস গত 15 বছর নিয়েছে। এই যাদেরকে দিয়ে অবৈধ নির্মাণ করিয়েছে, যে প্রমোটারদের, তাদের থেকে টাকা তুলেছে, টাকা তুলে দলের সমৃদ্ধি হয়েছে, নেতা নেত্রীদের ভুরিভোজ হয়েছে। আবার একই সাথে তৃণমূল কংগ্রেসের ভোট লুট, যে এক একটা এই যে পুরসভা নির্বাচন হয়েছে, লাস্ট পুরসভা নির্বাচন কলকাতা কর্পোরেশন, ক্যামেরা উল্টো দিকে রেখে, সিসি ক্যামেরা উল্টো দিকে রেখে বা ঢেকে দিয়ে কার্যত ভোট লুট করেছে একটার পর একটা ওয়ার্ডে। ফলে এই লোকগুলো ভোট লুটের সাথেও যুক্ত আছে। ফলে এন্টার যে দুর্বৃত্তায়ন যে প্রক্রিয়ায় হয়েছিল, আমি তোমায় বলছি, সেই দুর্বৃত্তায়নের ফসল কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস ভোগ করছে এবং আগামী বহুদিন ভোগ করতে হবে। তৃণমূল কংগ্রেস দলটা টিকবে কিনা কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আজকে ফলতার নির্বাচনের যে চেহারা আমি দেখলাম, যেভাবে রিজেকশন দেখলাম, এবং যে বামেদেরকে মানুষ পছন্দ করতো না তাদেরকে ভোট দিয়ে দিল, এবং মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থকরাও কিন্তু গিয়ে ভোট দিয়ে এসছে, 89% লোক ভোট দিয়েছে। ফলে মানে প্রত্যাখ্যানের যে পর্ব শুরু হলো। আর এই ধরনের কেচ্ছা, কেলেঙ্কারি এবং দুর্নীতির প্রতিনিয়ত যে ছবি উঠে আসছে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইছেন না। তাদের প্রথম কাজ ছিল যে আমরা একটা দুর্বৃত্তের শাসন ব্যবস্থা দিয়েছি, আমরা অপরাধী, আমরা ক্ষমা চাইছি। সেই ক্ষমা যতদিন তারা না চাইবেন, প্রত্যাবর্তনের কোনো সুযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না, রিজেকশনের অবস্থান দেখতে পাচ্ছি। ফলে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসটা আগামী দিনে থাকবে কিনা, এই প্রশ্নটা কিন্তু একটা বৃহত্তম প্রশ্ন। একদিকে ভোটারের প্রত্যাখ্যান, আর অন্যদিকে যে 80 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সভাগুলোতে যাচ্ছেন না, কাউন্সিলরদের সভা ডাকলে সবাই যাচ্ছেন না। এক মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় পরামর্শ দিচ্ছেন তাদেরকে থাকার জন্য, তারা পাত্তা দিচ্ছেন না। ফলে দলীয় নেতৃত্বের, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব সরাসরি চ্যালেঞ্জ করছেন নির্বাচিত কাউন্সিলর, নির্বাচিত এমএলএরা। এমনকি দলের মুখপাত্র যারা ছিলেন, যারা তোমার স্টুডিওতে আসতেন, তারাও ফেসবুক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুর্বৃত্তের শাসন ব্যবস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেটা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বলছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেও দেখেননি, কেন তিনি ধৃতরাষ্ট্রের মতন আচরণ করেছেন, কেন তিনি দিনের পর দিন। একদমই বিশ্বনাথ দা বলছিলেন যে কেন একের পর এক এই বিষয়গুলো দেখেও দেখা হয়নি, অর্থাৎ এই বেআইনি নির্মাণগুলো। একদিকে বেলেঘাটার ছবি যেরকম আপনাদের সামনে রাখলাম, এরই পাশাপাশি তিলজলার দুটি বহুতলে বুলডোজার চলেছে। পুরসভা সূত্রে যা খবর, ওই দুটো বহুতলই তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফায়াজ আহমেদ খানের। জাভেদ খানের অফিসেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा। 90 प्रॉपर्टी ये लोग लूटा है,
ক্ষমতায় এসেই দুর্নীতি, কাটমানি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। গত সোমবার ক্যামাক স্ট্রিটে সভা থেকে 4 জনের অবৈধ সম্পত্তি প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর এবং ইডির হাতে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী সোনা পাপ্পু। ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিশ পাঠায় পুরসভা। 1 সপ্তাহের মাথায় এবার রাজু নস্কর, সোনা পাপ্পুর পাশাপাশি ফৈয়াজ আহমেদ খানের ঠিকানাতেও চলল বুলডোজার। কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, তিনি কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিলজলার 47 জিজে খান রোডে পাশাপাশি দুটি বিশাল বহুতল। পুরসভা সূত্রে খবর, এই বহুতল দুটি ফৈয়াজ আহমেদ খানের। অভিযোগ, এই দুটি বিল্ডিংই তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়া। রাজ্যে পালাবদলের পরই পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়। কেউ হাজিরা না দেওয়ায় রবিবার বুলডোজার এনে বেআইনি বহুতল ভাঙা শুরু হয়। যারা এখানে থাকেন তাদের বক্তব্য, তাদের যে অ্যাড্রেস তার সাথে সাথে পাশের এই যে বিল্ডিং এই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই নোটিশের অ্যাড্রেস একই, কিন্তু তাদের বক্তব্য দুটো আলাদা আলাদা বিল্ডিং, এবং এই বিষয়টা তারা জানতেনই না। প্ল্যানই তো স্যাংশন নেই, যেটা আমাকে বলেছে আমার বিল্ডিং ডিপার্টমেন্ট, এটা ফয়েজ খান বলে আছেন ওনার বাড়ির লোকে। 57B জিজে খান রোডের এই বেআইনি বহুতলেও চলে বুলডোজার অ্যাকশন। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পাশের একটি বিল্ডিং ও এই বহুতলের ঠিকানা একই। जिस एड्रेस पे ये नोटिस दिया हुआ है, ये 2 बिल्डिंग का एड्रेस है। पहले से हम लोग कुछ नहीं जानते थे इसके बारे में। 3 आवर्स पहले हम लोग को पता चला कि इसका एड्रेस और हम लोग का एड्रेस जो पॉसिबल है ही नहीं। এই বহুতলটিও তৃণমূল বিধায়ক জাভেদ খানের বাবা করিম বক্স খানের নামে রয়েছে। পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে জাভেদ খানের অফিসেও। 328 নম্বর রুম, বিল্ডিং ডিপার্টমেন্ট কলকাতা পুরসভার, সেখানে নথি জমা দিতে হবে। নথি যদি জমা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাটাও এখানে বলা হয়েছে। জিনিসটা হচ্ছে পুরসভা লাগাতে পারে মিস ইনফরমেশন। আমাদের যে বিল্ডিং আছে স্যাংশন আছে, আর যেটা একতলা বিল্ডিং আছে সেটা 100 বছর পুরনো আছে, এবং যে বিল্ডিং আপনারা দেখছেন সামনে ওটা স্যাংশন বিল্ডিং আছে, আমার কাছে কাগজপত্র আছে। পালাবদলের পরই একের পর এক নোটিশ, চলছে বুলডোজার। প্রশ্ন উঠছে, এতদিন কি করছিল পুরসভা? কেন কোনো পদক্ষেপ করা হয়নি? আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। স্বপনদার কাছে আসবো। স্বপনদা, তিলজলার যে এই বেআইনি নির্মাণ, একেবারে তার উল্টো দিকেই তৃণমূলের পার্টি অফিস, অর্থাৎ চোখের সামনে এই বেআইনি কার্যকলাপ চলছিল, চোখ খোলা ছিল কিন্তু চোখটা বন্ধ করেছিল। তো আমি প্রথম বললাম, রাজনৈতিক দলের মদত ছাড়া, তৃণমূলের মদত ছাড়া এতগুলো বেআইনি নির্মাণ সম্ভব নয়। কারণ এটা প্রত্যেকে জানে। কেউ যদি বলে আমার কাজ নয়, আমার জানার কথা নয়, প্রত্যেকে জানে। আমি এই প্রসঙ্গে একটা কথা দেবনানন্দাকে বলবো, দেবনানন্দা, এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যেটা একটা ভয়ের পরিবেশ, সাধারণ মানুষের ভয় পায়। একটা ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে, সম্পূর্ণ ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে, এবং সেই ভাঙার নোটিশ বা তাদের নোটিশ আগের পূর্বতন সরকারের সময় সেই সময় দেওয়া হয়েছে। আমরা সরকারে আসার পরে এগুলো নোটিশ দেওয়া হয়নি, শুধু কাজগুলো করছি, যেগুলো কোর্টের অর্ডার আছে বা যে অর্ডারগুলো আছে সেগুলোকে আমরা এক্সিকিউট করছি। এটা কোনো অন্যায় নয়। সামান্য কিছু এক্সটেনশন করিয়েছে বা কিছু করেছে, তাদের কাউকে নোটিশ দেওয়া হয়নি। যারা ইলিগাল কনস্ট্রাকশন করেছে, ইলিগালি বাড়ি তৈরি করছে, কেন তাদেরকে করবে না? কেন করবে না? এটা প্রশ্রয় দেবেন না। ভয়ের পরিবেশ তৈরি করবেন না, দয়া করে ভয়ের পরিবেশ তৈরি করবেন না। সমাজকে ভেঙে দেওয়া হবে, ভয়ের পরিবেশ তৈরি করবেন না। অন্যায়কে মদত দেবেন না, অন্যায়কে মদত দেবেন না, আপনি অন্যায়কে মদত দেবেন না। ভালো কাজের প্রশংসা করুন, ভালো কাজের প্রশংসা করুন, ভালো কাজের প্রশংসা করুন। যে ভালো কাজগুলো সরকার করছে, আপনি একটা অন্যায়ের উপর সবকিছু দাঁড়িয়ে থাকতে পারেন না, অনৈতিকতার উপর সবকিছু দাঁড়িয়ে থাকতে পারেন না। অন্যায়কে প্রশ্রয় দেবেন না। প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট। অন্যায়কে প্রশ্রয় দেবেন না, কোন অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনি দিচ্ছেন অন্যায়কে প্রশ্রয়, আপনি ভয়ের পরিবেশ তৈরি করছেন, করবেন না। এটা ভয়ের পরিবেশ তৈরি করবেন না, ভয়ের পরিবেশ তৈরি করবেন না। সাধারণ মানুষকে আমরা একটা কথা বলতে চাই, কোনো ভয় নেই। যারা অন্যায় করছে তারাই শাস্তি পাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের আপনারা পয়সা দিয়ে কিনেছেন, আপনারা থাকবেন, আপনাদেরকে কেউ উৎখাত করবে না। যারা আপনাদেরকে অন্যায়ভাবে ঠকিয়েছে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অ্যাকশন টু বি টেকেন, অ্যাকশন টু বি টেকেন, আপনারা নিশ্চিত থাকুন। আমি তো আপনার সঙ্গে একমত। দেখুন, আমি একটা এই একেবারে ভয় আউট ভরসা আইনের কথা বারে বারে বলা হচ্ছে। তো দেখুন, ভয় হচ্ছে যারা আইন ভাঙছেন,
যারা দুর্বৃত্ত, যারা দুষ্কৃতকারী, তাদের মনে ভয় ঢোকাটা দরকার। সেটা হচ্ছে আইনের ভয়, সেটা হচ্ছে শাস্তির ভয়। তবেই কিন্তু এই ধরনের যে সমস্ত বেআইনি কাজ কারবার করা যায়, করে যারা, তা সেই কাজে একটা লাগাম পড়ানো সম্ভব। আমি এইখানে আমার পরের প্রতিবেদনে আসব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার একের পর এক ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ। সূত্রের খবর, আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে পুরসভার কাছ থেকে সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি তারা পেয়েছেন বলে জানালেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের বক্তব্য। 2 সপ্তাহের মতো সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, কোনোটাই বেআইনি নির্মাণের অভিযোগ, কোনো সম্পত্তির আবার চরিত্র বদলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, সেই নোটিশের প্রেক্ষিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন পুরসভার ডিজি, বিল্ডিং ও কমিশনারকে। চিঠিতে চাওয়া হয়েছে 10 দিনের সময়। 188A শান্তিনিকেতন বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ গিয়েছিল তার কোনো রিপ্লাই উনি করেছেন? সময় চেয়েছেন। কতদিন? সেটা 2 সপ্তাহ মতন সময় চেয়েছেন। দেখছি আমরা তো কালকে বিকেলের দিকে পেয়েছি, দেখছি। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে পাঠানো হয়েছে নোটিশগুলো। কলকাতা পুরসভা 188A হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। পুরসভার নোটিশে বলা হয়েছে 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, এটা জিজ্ঞেস করে আসুন। আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এই সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টিগুলো নোটিশ দেওয়া হয়েছিল, তার তো 7 দিন আজকে শেষ হচ্ছে 18 থেকে। ওনারা একটা চিঠি পাঠিয়েছেন, সেটার কি ভবিষ্যৎ বা কিছু কি টাইম প্রেয়ার করেছেন, দেখছি আমরা। আজকে হিয়ারিং অ্যাপিয়ার না হলে কি টাইম প্রেয়ার অ্যাকসেপ্টেড? হ্যাঁ, টাইম প্রেয়ার তো সবাই করতেই পারে। এরপর পুরসভার তরফে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার লোকসভার মুখ্য সচেতকের দায়িত্ব থেকে কয়েকদিন আগে তাকে সরিয়ে দিয়েছিল দল, আর এবার বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকুলি ঘোষ দস্তিদার। সরাসরি তুললেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ, দলের ভরাডুবির পিছনে দায়ী করলেন আইপ্যাককে। দেখুন, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর একে একে মুখ খুলছেন দলের নেতা, বিধায়ক থেকে সাংসদ। আর এবার মুখ খুললেন বারাসাতের তৃণমূলের 4 বারের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে মুখ খুললেন তাই নয়, বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফাও দিলেন তিনি। পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। পদত্যাগপত্রে স্পষ্ট করে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে অপরাধ ও দুর্নীতির কিছু উদ্বেগজনক ঘটনা সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ও আশঙ্কা সৃষ্টি করেছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। আর বিধানসভা ভোটে বিপর্যয়ের পেছনে আরও অনেক তৃণমূল নেতা নেত্রীদের মতো কাকুলি ঘোষ দস্তিদারের নিশানাতেও রয়েছে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক। হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা। বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না। বারাসাত সংসদীয় জেলা সভাপতির পদ থেকে দেওয়া ইস্তফাপত্রে কাকুলি ঘোষ দস্তিদার আরও লিখেছেন, সৎ নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে হয়। 2011-এ ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা দলে এসেছে।
কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর 10 দিনের মধ্যে বারাসাত সংসদীয় জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে এদিনই আবার তৃণমূলের দমদম লোকসভার সংসদীয় জেলার সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হলো মদন মিত্রর। তাহলে কি পুরনোতেই আস্থা রাখছে তৃণমূল? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। কাকলি ঘোষ দস্তিদার একেবারে পরাজয়, তার জন্য কিভাবে তারই দলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা দায়ী, একের পর এক তথ্য তুলে ধরে সেইটা বলছেন। আমি বলছি তৃণমূলের একের পর এক নেতা, আজকে কাকলি ঘোষ দস্তিদার, দুদিন আগে আমরা দেখিয়েছি যে সৌগত রায়, এই দলের হারের জন্য একের পর এক কারণ তারা তুলে ধরছেন। আপনি মানবেন রাজাগোপাল বাবু যে একটা পরাজয় এমন অভিঘাত সৃষ্টি করে একটা দলের মধ্যে যে তারপরে আত্মবিশ্লেষণটা প্রয়োজন হয়ে পড়ে? আপনার মনে হচ্ছে যে সেই দল আত্মবিশ্লেষণ করার মানসিকতায় তার শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত পৌঁছেছে? হ্যাঁ, দেখুন, যেটা অভিষেক ব্যানার্জির যে ভাষণ, এর বক্তব্য শোনালেন, আমি তো অবাক। উনি পরাজিত নেতা না, উনি বিরাট ভোটে জিতেছেন। যে ভাষায় উনি কথা বলছিলেন, বাড়ির কোন অংশটা ইলিগাল সেটা আগে দেখাতে হবে। তো বোঝাই যাচ্ছে যে দলটা, দেখুন, ওটা তো পারিবারিক দল, সুতরাং ওনাকে সেই তার ওনার যে উনি যে প্রভু সেটা দেখাতেই হবে। কিন্তু বাদবাকি যারা দল করতো শাসক দল হবার দৌলতে, তৃণমূল করতো তো সবাই শাসক দল হিসাবে, ওনার আদর্শের জন্য কেউ দল করতো না, শাসকের মধ্যে নেই, তারা সবাই বিক্ষোভ দেখার চেষ্টা করছে। এখন দলের মধ্যে কিছু লোক আছে, বিজেপি বলছে তোমাদের অনেককে নেব না, কিছু লোক তো আছে তারা ভ্যালুড প্রোডাক্ট মানে যারা পার্লামেন্টে আছে তারা তো খুবই ভ্যালুড, তাদেরকে কেউ বলতে পারে না আমি নেব না। বিজেপি তো 10টা সিট রাজ্যসভায় কম আছে, 30টা সিট লোকসভায় কম আছে। তো এরা যদি কোনোভাবে আগ্রহ প্রকাশ করে যে আমরা দল ছাড়বো, তাহলে তো এদেরকে কেউ তো স্বীকার করতে পারে না। সুতরাং যারা লোকসভা রাজ্যসভার সদস্য, তাদের দাম তো প্রচুরভাবেই বাড়ছে, তারা তো এই সুযোগটা তো নেবেই। এবং একই সঙ্গে বিধানসভারও হয়তো কেউ খুব ভাবছে যে আমরা যদি চলে এই সুযোগে যদি যাই, কেন অন্যদের তো নেবার কোনো বিজেপি জানিয়ে দিয়েছে আর নেওয়া হবে না। তার ফলে এই দলের মধ্যে যারা সম্পদ এখনও রয়ে গেছেন অন্যদের কাছে, জানুন আমাদের যে সংসদীয় গণতন্ত্র, সেখানে তো বোঝাই যায়। বলতে আমাদের শুভানুধ্যায়ী, উনি উপদেশ দিতেই পারেন, উপদেশ গ্রহণ করার দায়িত্ব দায় সবকিছু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব, তারা ঠিক করবেন। আমার এখানে কিছু বক্তব্য নেই। তবে এটা তৃণমূলের পুরো একদম নিজেদের ঘরোয়া আভ্যন্তরীণ ব্যাপার, পারিবারিক ব্যাপার। তারা ওখানে কীভাবে নেবেন, কিভাবে পদত্যাগ করবেন, ও ব্যাপারে আমি তো আগেও বলেছি, এখনও বলছি, এই দলটার কোনো আর কিছু থাকবে না। এই দলটা ভেঙে যাবে, এটা টুকরো টুকরো হয়ে যাবে। এই দলটা সমস্ত লোক এক্ষুনি যদি আমরা দরজা খুলে দিই, তো কলকাতা কর্পোরেশনটা উঠে, কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলর চলে আসবে, পঞ্চায়েত থেকে শুরু করে সব বিজেপি হয়ে যাবে। তো আমরা এটা চাইছি না, আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে আসতে চাই। আমরা ওই সব আবর্জনা নিয়ে আমরা ডাস্টবিন ভর্তি করতে চাই। আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো। বিশ্বনাথ, আপনি দেখুন ধারাবাহিকভাবে যারা মুখ খুলছেন তাদের কিন্তু এক এবং একমাত্র যদি চাঁদমারি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আইপ্যাক, এই ভোট কুশলী সংস্থা এবং তাদের ভূমিকা। না, এটা তুমি যদি লক্ষ্য করো, কাকলি ঘোষ দস্তিদারের আগেও কল্যাণ ব্যানার্জি তুলেছে, মদন মিত্র তুলেছে, কিভাবে টাকার বিনিময়ে মন্ত্রিসভায় স্থান পাওয়া যায়। এ কথা তো মদন মিত্র পরিষ্কার তোমার টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউতে বলেছিল যে টাকা দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্থান পাওয়া যায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, তার মানে বিষয়টা সত্যি। আবার একইভাবে কুণাল ঘোষ তোমাদের ইন্টারভিউতে পরিষ্কার জানিয়েছিল যে কিভাবে দুর্নীতি হয়েছে, চাকরির দুর্নীতি হয়েছে। জেলে বসে পর্যন্ত চাকরির দুর্নীতির বিস্তারিত বিবরণী তিনি শুনেছেন, দেখেছেন, কারা ভুক্তভোগী। ফলে এই আইপ্যাকের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছিল যে তারা দলের গোষ্ঠী গড়ে তুলতে পরোক্ষভাবে তারা হেল্প করেছে, সাহায্য করেছে। অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব গড়ে তুলতে আইপ্যাক সাহায্য করেছে। এই কারণে এক গোষ্ঠীকে আইপ্যাক আরেক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার করত। একসাথে মনে করো একটা বিধানসভা কেন্দ্রে একসাথে 5 জনকে বলতো তোমাকে প্রার্থী করা হবে, 5 জনের থেকেই টাকা তোলার অভিযোগ উঠেছে। পরে কিন্তু দল একটা সিদ্ধান্ত নিত, টাকার ফেরত যেত না। এই অভিযোগ তো সিরিয়াস লেভেলে
তৃণমূলের মুখপাত্র যেদিন সেদিন পর্যন্ত তোমার চ্যানেলে তারা বলেছে যে আইপ্যাক কিভাবে মানে ইনফ্যাক্ট পূর্বস্থলী, আমার মনে আছে বিশ্বনাথ দা, যে পূর্বস্থলী যাকে প্রাক্তন বিধায়ক যিনি যাকে টিকিট দেওয়া হয়নি, তিনি তো পরিষ্কার বলেছিলেন যে 20 লক্ষ টাকা আইপ্যাক চেয়েছিল, সেইটা দিতে পারেনি বলে তাকে প্রার্থী করা হয়নি। এই অভিযোগ, আইপ্যাকের ভূমিকা, দেখুন এই পরাজয়ের পর হাজার একটা কারণ পরাজয়ের কারণ হিসেবে উঠে আসছে, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে সেই কারণের বিশ্লেষণ তখন হবে যখন পরাজয় স্বীকার করবে তৃণমূল কংগ্রেস, মানুষের রায় যে তাদের বিরুদ্ধে গিয়েছে এটা স্বীকার করবে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন হচ্ছে সেই মানসিকতায় কি আদৌ তৃণমূল কংগ্রেস রয়েছে? দেবনারায়ণ দা, একদম বিরতিতে যাওয়ার আগে ঠিক শুভ্রজিৎ যেরকম বলছিল যে হারের কারণ হিসেবে একেবারে দলের ভেতর থেকে এখন প্রচুর কথা সামনে আসছে, কিন্তু দল কি সেই জায়গায় রয়েছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হারের পর তিনি তার হার স্বীকার করতে পারেননি, তিনি বলেছিলেন যে লিগালি হেরেছি কিন্তু মোরালি জিতেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ফলতার পুনর্নির্বাচনের ফল ঘোষণার পর তিনি একেবারে নির্বাচন কমিশনের গ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। আত্মবিশ্লেষণের জায়গাটা কোথায়? অস্কার উইল্ড একটা কথা বলতো, ট্রুথ ইজ নেভার পিওর অ্যান্ড ট্রুথ ইজ নেভার পিওর অ্যান্ড সিম্পল, ট্রুথ ইজ রেয়ার পিওর অ্যান্ড নেভার সিম্পল, ট্রুথ ইজ রেয়ার পিওর অ্যান্ড নেভার সিম্পল। আচ্ছা, সত্য হচ্ছে কদাচিৎ পবিত্র এবং কখনো সরল নয়। আমি যে সত্যর কথা বলছি, একটা কথা কিন্তু এই দিদি বলেছেন পরিষ্কার, সৎ ভাবমূর্তি সম্পন্ন লোক নিয়ে যদি এই পার্টি করা যায় তাহলে এটা ভালো হয়। আমি প্রথমে এসে কিন্তু বলেছি যে সৎ ভাবমূর্তি লোক থাকার ইন্ট্রোস্পেকশন থাকবে, সত্যটাকে স্বীকার করতে হবে, তাহলে আবার পরিবর্তন কেন করা যাবে না? একেবারে আমি বলছি স্বচ্ছতা এবং সততা, অরিন্দম দা, এটাই তো যে কোনো রাজনৈতিক দলের মূলধন হওয়া উচিত। একদম সত্যিই তাই। আপনারা দেখছেন যে আজকে যেই তৃণমূল কংগ্রেস আজ 15 বছরে, এটা যদিও সাবজেক্ট না, তবু বলি এই সরকারটা যদি থাকতো আর কদিন পরে স্কুলে সরস্বতী পুজো করতে দিত না। এই দলটা যদি থাকতো তাহলে আজকে ইউনিভার্সিটিতে কলেজে সরস্বতী পুজো দিত না, সেখানে পুজো করতে পর্যন্ত হাইকোর্টের পারমিশন দিতে হচ্ছে। আপনি ভাবুন, ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, আমরা সমস্ত দেখে এসেছি জিনিসগুলো, কত সমস্ত জায়গায় দুর্নীতি। আজকে আপনারা যে বিল্ডিং নিয়ে আলোচনা করছেন, আমি শুধু দুটো আইনের কথা বলি, বলুন তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যান্ড কেএমসি একটা কোথায় গেল? আপনাকে বলি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস একটা কোথায় গেল? আপনি উচ্চতা নিয়ে কমার্শিয়াল প্ল্যানের সার্ভিস, এগুলো কোথায় গেল? সব ঘুমিয়ে আছে। কারণ সবাই একটা সুন্দরভাবে মিলেমিশে একটা অর্থ উপার্জনের রাস্তা করেছে বলে আজকে সলিল সমাধি হয়ে গেল। শুধু তাই নয়, আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে 93-95% যে নিঃশব্দ বিপ্লবটা দেখতে পারলাম, সেটাই হচ্ছে আজকে এই কারণ যে এই সরকারকে আর মানুষ সহ্য করতে পারছিল না। যেভাবে নাকি সিলেকশন করছিল, আজকে সভ্য ভদ্র মানুষগুলোকে আজকে দায়িত্ব দিচ্ছে না, চোর ছাচোর ডাকাতগুলোকে আজকে সাহিত্য দিচ্ছে, যার জন্য মানুষ আজকে ভারত সাগর নয় আটলান্টিক মহাসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে। বেশ, দেখুন দেবনারায়ণ সরকার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই আলোচনায় একাধিক সাহিত্যিকের নাম নিচ্ছেন, সাহিত্যিকেরা কে কখন কি বলেছেন, কিন্তু মানুষ কি বলছে, মানুষের কি রায়, সেটাকে কি কখনো স্বীকার করার মতন জায়গায় তৃণমূল কংগ্রেসে রয়েছে? জয় যেমন রয়েছে, পরাজয়টাও হচ্ছে জয়ের উল্টো পিঠ, মুদ্রার আরেকটা পিঠ, সেটাও সমান গুরুত্ব দিয়ে সমান সম্মানের সঙ্গে স্বীকার করা উচিত। নিঃসন্দেহে আমাদের আপাতত আলোচনা এই পর্যন্ত। নজর থাকবে যে আগামী দিনে একেবারে জিরো টলারেন্স টু করাপশন এই নীতিকে সামনে নিয়ে এগিয়ে চলা শুভেন্দু অধিকারী সরকার কোন কোন পদক্ষেপ দিকে হাঁটছে এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনের রাজনীতি কোন পথে এগোচ্ছে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য নজর থাকুক এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।